বাংলাদেশ থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার রাখাইন রাজ্যের মানবিক করিডোর দিতে সরকারের নীতিগত সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এতে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার আশঙ্কা দেখছে তারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি বলে মত দিয়েছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি। এ বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার রাজীব আহমদ। তার কাছ থেকে বিস্তারিত জানব। আর সঙ্গে আছি শাহাদাত তনিম। রাজীব আহমদ, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। রাখাইনদের জন্য যে মানবিক করিডোরের যে সিদ্ধান্তটি, এটি ইতিমধ্যে সরকার নিয়েছে, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলি একটি আপত্তি জানিয়েছে বলা যায়। এই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। দেখেন, এক নম্বর বিষয় হচ্ছে যে রাখাইনদের বিষয়ে যে মানবিক করিডোরের নীতিগত সিদ্ধান্তের কথা বলা হয়েছে। আজকে আবার দেখলাম প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে যেটি প্রধান উপদেষ্টার প্রেসিং এর বক্তব্য মানে কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্য। তো তারা বললেন যে এখন পর্যন্ত এই জাতীয় কোনো সিদ্ধান্ত হয়নি। এক নম্বর বিষয়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে গত মাসে যখন অ্যান্টনিও গুতারেস ঢাকায় এলেন, তখনই কিন্তু বলা হয়েছিল বাংলাদেশকে করিডোর দেওয়ার জন্য। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত, আজকে ইসলামী আন্দোলন, হেফাজত এবং এনসিপি সহ সমস্ত মেইন স্ট্রিম পার্টি এবং ছোট বড় যারা আছে সবাই কিন্তু ইতিমধ্যেই এটি নিয়ে উদ্বেগ জানিয়েছে এবং বলেছে যদি করিডোর দেওয়া প্রয়োজন হয় সরকার সেটি ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে, জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু সরকার এই বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিলে তা রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হবে না এবং সব দলই যেটি মনে করছেন যেটি বাংলাদেশের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এখন দেখেন, মানে যে বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দলের যেই আশঙ্কা এইটি অমূলক নয়, আবার সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এইটির আসলে ভিত্তি কি সেটাও আমাদের কাছে স্পষ্ট নয়, যেহেতু সরকার এখন পর্যন্ত স্পষ্ট করেনি যে করিডোরটি আসলে কি হবে। করিডোরের কথা বলা হচ্ছে, আসলে করিডোর বলতে কি বোঝানো হচ্ছে সেটিও তো এখন স্পষ্ট নয়। কোনো কোনো ক্ষেত্রে যেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি সেখানে হচ্ছে যে আপনি জানেন যে গত 23 সালের অক্টোবরে মিয়ানমার জান্তা সরকার 21-এ ওরা ক্ষমতা দখল করলো, মিয়ানমার সেনাবাহিনী সুকিকে হটিয়ে। তারপর 23-এর অক্টোবর থেকে যেটি ব্রাদারহুড অ্যালায়েন্স, তারা মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ফুল স্কেল যুদ্ধ একদম। এবং গত ডিসেম্বর থেকে তো রাখাইন রাজ্য, যেটিকে আমাদের অঞ্চলে আরাকান হিসেবে পরিচিত, সেখানে কিন্তু এখন আর মিয়ানমার গভর্নমেন্টের কোনো প্রেজেন্স নেই। পুরো রাজ্য নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী আরাকান আর্মি। তো যেই কথাটি বলা হচ্ছে যে মানবিক করিডোর, এখন প্রশ্নটি হচ্ছে যে আরাকান আর্মি কি মানবিক করিডোরকে অ্যাকসেপ্ট করবে? এটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় একটি বড় প্রশ্ন, জাতিসংঘ যদি মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যায়, মিয়ানমার সরকার যদি এই করিডোর বা ওই জায়গায় আরাকানে মানবিক সহায়তা দেওয়ার বিষয়টাতে রাজিও হয়, আরাকান আর্মি রাজি হবে কিনা, বা আরাকান আর্মি রাজি হলে মিয়ানমার সরকার রাজি হবে কিনা, এগুলো তো স্পষ্ট হতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয় যেটি হচ্ছে যে যদি আরাকান আর্মি এটার সঙ্গে রাজি থাকে যে মানবিক করিডোরের জন্য, তাহলে দেখেন সিয়েতে, তারপরে আকিয়াব, সেখানে পোর্ট রয়েছে, বন্দর রয়েছে, জাতিসংঘের যেই খাদ্য সহায়তা এবং ওষুধ সহায়তার কথা বলা হচ্ছে মানবিক সহায়তা, সেটি জাতিসংঘ এই বন্দরগুলো ব্যবহার করে দিতে পারে। বাংলাদেশের টেকনাফ থেকে সড়ক পথে পাঠানোর তো নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। আর যেটি আজকের দিনের যে বাস্তবতা হচ্ছে যে সীমান্ত মিয়ানমার সরকার নিয়ন্ত্রণ করে না, সেটি সম্পূর্ণ আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তো আরাকান আর্মির কি পজিশন সেটি কিন্তু আমাদের কাছে এখন স্পষ্ট নয়। আরেকটি বিষয় জানতে চাই, বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি কতটা বাড়বে এই যদি করিডোরটি হয়? নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন তারা কি বলছেন? দেখেন, এটা খুবই আগাম মন্তব্য করা হয়ে যাবে যে এই করিডোর হলে বাংলাদেশের জন্য কি ক্ষতি হবে, কি লাভ হবে, এটা খুব আগাম মন্তব্য করা হবে। যেটি বলা হচ্ছে যে এই করিডোর, দেখেন, গত নভেম্বরের পর থেকে এই এপ্রিল পর্যন্ত প্রায় 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এবং যে আশঙ্কাটি করা হচ্ছে, আপনি জানেন যে মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে এমনিতেই আরাকান বিচ্ছিন্ন, আরাকান পর্বতমালার মাধ্যমে। এখন এখানে নতুন করে আরাকান আর্মির নিয়ন্ত্রণে আসায় পুরো রাজ্যটি মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাজনৈতিক, প্রশাসনিক, যোগাযোগ সব দিক থেকে বিচ্ছিন্ন। তো আশঙ্কা যেটি করা হচ্ছে যে আরাকানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। আরাকানে দুর্ভিক্ষ দেখা দিলে আপনার এতদিন আমরা শুধুমাত্র রোহিঙ্গা শরণার্থী বা রোহিঙ্গা যারা আছে তাদের ঢল দেখেছি বাংলাদেশে। যদি আসলেই সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়,
তখন কিন্তু রাখাইন জনগোষ্ঠীও বাংলাদেশের দিকে আসতে পারে, এই আশঙ্কা কিন্তু আছে। এখন সেটি করিডোর দিলেও ঘটতে পারে, না দিলেও ঘটতে পারে। এই ক্ষেত্রে যেটি সবচেয়ে জরুরি সেটি হচ্ছে আরাকানে যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না হয়, মানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি যেন আরাকানে তৈরি না হয়। দেখেন, আপনি সীমান্ত ড্র করেছেন, ব্রিটিশ সরকার সীমান্ত ড্র করেছে, ব্রিটিশ ইন্ডিয়া এবং ব্রিটিশ বার্মার যে সীমান্ত, কিন্তু দুই পারেই কিন্তু রাখাইন জনগোষ্ঠী রয়েছে। আমাদের কক্সবাজারে, বান্দরবানে যেমন রাখাইন জনগোষ্ঠী রয়েছে, ওপারেও রাখাইন জনগোষ্ঠী। তাদের ধর্ম, ভাষা, সংস্কৃতি, জীবন, আচার একদম একই রকম। তো ধরুন আরাকানে একটি দুর্ভিক্ষ দেখা দিল, তো আরাকানের রাখাইনটা কোথায় যাবে? তো যুক্তি বলে যে তারা আরাকান পর্বতমালা পেরিয়ে বামার অধ্যুষিত মিয়ানমারের মূল ভূখণ্ডে যাবে না, কারণ মিয়ানমারের মূল ভূখণ্ডে তারা নিরাপত্তা পাওয়ার তো প্রশ্নই আসে না, সেখানে বরং তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। সেই ক্ষেত্রে যেটি আশঙ্কা, যে রাখাইনরাও এদিকে আসতে পারে। তো রোহিঙ্গা আসছে, রাখাইনও যদি আসে, তো বাংলাদেশের জন্য তো একটা অসহনীয় পরিস্থিতি হয়ে দাঁড়াবে। জি, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, এই বিষয়টি নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কেন আলাপ করলো না? এখন কেন তাদের টনক নড়লো? এখন কেন স্টেটমেন্ট আজকে দিল? এটি আসলে আমার কাছে স্পষ্ট না। সরকার আজকে যেটি বলল, যে আজকে আজকে যে আলাপটি করলো, যে এখনো সিদ্ধান্ত হয়নি, হুম। তো এই আলাপটি আরো আগেই করা উচিত ছিল। গত পরশুদিন সমকালী রিপোর্টটা ব্রেক করেছিল, যে গতকালকের কাগজে যে করিডোর দিতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, ওই দিনই আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। তো সরকারের কোনো জায়গায় একটা সমন্বয়ের ঘাটতি তো অবশ্যই আছে, কারণ প্রেস সেক্রেটারি বলছেন যে সিদ্ধান্ত হয়নি, দুদিন আগে উপদেষ্টা বলছেন যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি, এই সরকার তো নির্বাচিত সরকার না, এই সরকার তো একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট, এবং এই সরকারকে সমস্ত রাজনৈতিক দল সহযোগিতা করছে, এবং এই সরকারের কোনো রাজনৈতিক শক্তি তো নেই। তো মাঠে যারা আছে অভ্যুত্থানের পক্ষে, তারাই তো সরকারের রাজনৈতিক শক্তি। তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অবশ্যই অবশ্যই উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একটা সিদ্ধান্তের দিকে যাওয়া। এখন আমি কিন্তু এখনো বলছি না যে করিডোর বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর কিছু হতে পারে, আবার এমন না যে করিডোর বাংলাদেশের জন্য ভালো কিছু হতে পারে। তো এই জায়গাগুলোতে আগে প্রস এন্ড কনস দেখতে হবে, স্পষ্ট হতে হবে যে কোনটা বাংলাদেশের জন্য লাভজনক হবে, কোনটা বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে, এগুলো আগে মূল্যায়ন করতে হবে। শনিবার পর্যন্ত 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে প্রবেশ করেছে। প্রতিনিয়তই বাড়ছে সংখ্যা। এখন পর্যন্ত 13,13,000 রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। নতুন করে আসা শুরু করছে, কিন্তু আমরা প্রত্যাবর্ষণের কোনো অগ্রগতি কি দেখতে পাচ্ছেন? দেখেন, গত মাসে যেটি থাইল্যান্ডে প্রধান উপদেষ্টার সফরের পরে বলা হয়েছিল 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে প্রত্যাবর্ষণ করা হবে, কিন্তু আমি এই বিষয়ে এক্সপার্ট না, কিন্তু যতটুকু সাধারণ জ্ঞান রাখি তাতে বলতে পারি যে এই প্রত্যাবাসন সম্ভব না, এটি অসম্ভব। কারণ প্রত্যাবাসনের কথা বলছে মিয়ানমার সরকার, যেই মিয়ানমার সরকার প্রত্যাবাসনের কথা বলছে, তাদের তো নিয়ন্ত্রণই নেই আরাকানে, কিভাবে প্রত্যাবাসন করবে? আচ্ছা, এর আগে যেই অল্প সংখ্যক কিছু প্রত্যাবাসন হয়েছিল, সেটা আপনার মনে আছে কিনা? সেই অল্প সংখ্যক প্রত্যাবাসনের পরে কিন্তু রোহিঙ্গা থাকেনি, সেখান থেকে চলে আসছে। সেটা কিন্তু একটা জেল। রোহিঙ্গাদের যে ডিমান্ড, বা আমাদেরও যে দাবি, রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমে ফেরাতে হবে, তার নিজ গ্রামে ফেরাতে হবে, তার যে বাড়ি ঘর ছিল, তার যে জমি ছিল, তার যে ফসলের মাঠ ছিল, তার যে ব্যবসা ছিল, সেটা ফেরত দিতে হবে। এইখান থেকে রোহিঙ্গাদের নিয়ে আপনি মংডুর কোন একটা জেলখানায় রাখছেন, এটা তো প্রত্যাবাসন না। আবার এই প্রত্যাবাসনে রোহিঙ্গারা রাজি হবে এরকম কোনো সম্ভাবনা নেই। আপনার সবচেয়ে বড় যে সমস্যা আরাকান অঞ্চলে, সেটি হচ্ছে যে আরাকানে দুইটি সম্প্রদায় বাস করে, এবং যারা সংখ্যায় প্রায় সমান সমান ছিল, রোহিঙ্গা এবং রাখাইন। একই অঞ্চলে বাস করার পরেও, একই গ্রামে বা পাশাপাশি গ্রামে বাস করার পরেও তাদের মধ্যে কিন্তু না ভাষাগত, না জাতিগত, ধর্মগত, সংস্কৃতিগত কোনো মিল রয়েছে। দুইটি সম্প্রদায়ের জীবন আচার সম্পূর্ণ ভিন্ন, এক নম্বর। দুই নম্বর বিষয় হচ্ছে, এই দুইটি সম্প্রদায়ের মধ্যে আপনি যদি ভালো করে দেখেন, তাহলে সেই সুলতানি আমল থেকে, মানে 1400 খ্রিস্টাব্দ থেকে তাদের মধ্যে সংঘাত সহিংসতা চলছে। আপনার গত 600-650 বছরে যখন যেই জাতি গোষ্ঠী সুযোগ পেয়েছে, একে অপরকে নির্মূল করার চেষ্টা করেছে। আপনার দেখেন যে একসময় রোহিঙ্গারা চেষ্টা করেছে রাখাইনদের নির্মূল করার জন্য। যেমন আপনার 45-এর আগে যখন জাপানিজরা রোহিঙ্গা আরাকান দখল করলো, তখন জাপানিজদের সহযোগী হিসেবে কিন্তু ছিল রোহিঙ্গারা তখন কিন্তু রাখাইনদের নির্মূল করার চেষ্টা করেছে। আবার জাপান যখন হেরে যাওয়ার পর রোহিঙ্গাদের উপর কিন্তু একেবারে বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছে রাখাইনরা।
রোহিঙ্গাদের উপরে। তার আগে যখন সুলতানি আমলের পর যখন ব্রিটিশরা গেল 1824 সালের পরে, তখনও কিন্তু রাখাইনরা রোহিঙ্গাদের উপরে নির্মূলের চেষ্টা করেছে। এই যে দুইটি জাতি পরস্পরের পাশাপাশি দুইটি সম্প্রদায় বাস করার পরেও একে অপরের বিরুদ্ধে বারবার একে অপরকে নির্মূলের চেষ্টা করেছে, এটা তো একটা স্থায়ী শত্রুতা। এই শত্রুতা খুব সহজে আপনার দমন করা সম্ভব না। তো আপনি এবার দেখেন যে তাদের 600-650 বছরের পারস্পরিক বিরোধের ইতিহাস রয়েছে। এখন রাখাইন অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। আরাকান আর্মি মানে হচ্ছে রাখাইন জাতিগোষ্ঠীর সেনাবাহিনী, বিদ্রোহী বাহিনী। তো আপনি কি মনে করেন যে এইরকম একটা বিরোধপূর্ণ ইতিহাস থাকার পরেও রোহিঙ্গাদের নিতে রাজি হবে আরাকানরা? সেরকম তো কোনো সম্ভাবনা নেই, বাস্তবতাও নেই। তো যেটি ধারণা করা হয় যে যেহেতু বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 274 কিলোমিটার পুরোটাই এখন আরাকান বাহিনীর নিয়ন্ত্রণে, তো বাংলাদেশকে তো মিয়ানমারের সঙ্গে স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে হলে এখন আরাকান বাহিনীর সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো একটা সম্পর্ক রাখতে হবে। ঢাকার সঙ্গে কি যোগাযোগ আছে মিয়ানমারের, বা মিয়ানমারের সঙ্গে কি ঢাকার যোগাযোগ আছে? মিয়ানমারের সঙ্গে তো ঢাকার যোগাযোগ আছে, মিয়ানমার সরকারের সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে আরাকান বাহিনীর সঙ্গে, আরাকান আর্মির সঙ্গে। সেটি তো আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য শুনিনি। তবে বলা হচ্ছিল যে নানান দিকে গুঞ্জন রয়েছে যে সরকারের সঙ্গে কোনো একটা এঙ্গেজমেন্টের হয়তো আছে বা হয়তো এঙ্গেজমেন্টের চেষ্টা আছে। আমার ধারণা যে ঠিক এই কারণেই বাংলাদেশ গভর্নমেন্ট যেন কোনোভাবে আরাকান আর্মির সঙ্গে কোনো রকম এঙ্গেজমেন্ট না যায়, সেই কারণেই মিয়ানমার এই রোহিঙ্গা প্রত্যাবাসনের কার্ডটি খেলেছে। তারা বলেছে যে তারা রোহিঙ্গা ফেরাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেইখানে তাদেরকে ফেরানোর কোনো রকম সুযোগ অন্তত মিয়ানমার সরকারের হাতে এই মুহূর্তে নেই, জান্তা সরকারের হাতে নেই। যদি রোহিঙ্গাদের ফেরাতে পারে এই মুহূর্তে, তাহলে সেটি আরাকান আর্মি পারবে, কারণ অঞ্চলটি এখন তাদের দখলে। কিন্তু দুই জাতির যেই 600 বছরের বিরোধের ইতিহাস, তাতে মনে হয় না যে এটি সম্ভব। এবং আপনি দেখবেন খুবই সাম্প্রতিক সময়ে যে ঘটনা বলি, সেখানেও কিন্তু নিপীড়িত রোহিঙ্গা, যারা জান্তা বাহিনীর দ্বারা নিপীড়িত রোহিঙ্গা এবং জান্তা বাহিনীর দ্বারা নিপীড়িত আরাকান আর্মি, তারপরেও কিন্তু এই দুই বাহিনীর মধ্যে কিন্তু সেখানে নানান রকম বিচ্ছিন্ন সংঘাত সংঘর্ষের ঘটনা চলমান রয়েছে। এই পরিস্থিতির মধ্যেও দুই পক্ষেরই শত্রু জান্তা বাহিনী, কিন্তু আবার দুই পক্ষ পরস্পরের শত্রু। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে যদি আপনি বাংলাদেশ যে করিডোর দেয়, তাহলে এই বিবাদমান দুই পক্ষ যখন বাংলাদেশে যদি আশ্রয় নেয় বা বিবাদমান দুই পক্ষের লোকজন যদি মুখোমুখি হয়, বাংলাদেশের জন্য ডেফিনেটলি এটা একটা সিকিউরিটি থ্রেট। রাজীব আহমদ, সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।